সঙ্গীতা দিদিভাই সবাইকে কি বার্তা দিল সেটা তোমরা শুনে নাও। আর মানবাধিকার কমিশনের যে কি কি কাজ, মানে তারা কি কি করে বা করতে পারে, সেগুলো সবই শিখিয়ে দিল। আর সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা নিজেরাও শিখে যাবে। আমি বলছি, নিশ্চয়ই ওদের একটা যদি শিক্ষা হয়ে গিয়ে থাকে, আরো 4টে ধাপ আছে তো। একটু দেখি না, ওদেরকে একটা সুযোগ দিই না। আমরা সবাই মিলে যদি একটা সুযোগ দিয়ে ওদেরকে আরেকটু এই বাচ্চা ছেলে মেয়েগুলোর জীবনগুলো দেখি না, ফেরানো যায় কিনা। আমরা চেষ্টা করি না, আমরাই তো পারি সবকিছু করতে। তোমার মনটা খুব নরম। দেখো, মানবাধিকার কর্মীরা সব শোনে, ঠিক আছে। প্রথমে শক্ত হতে হয়, তারপরে দেখতে হয় যে আচ্ছা, যারা কন্ট্রোভার্সি করছেন আমাকে নিয়ে, তারাও কেন এসে লিখছেন না যে তারা চ্যানেল ফিরে পেতে চান কি চান না? তারাও তো লিখুন অন্তত। তারা তো মানে বুঝতে হাওড়া বুঝছে, মানে বুঝতেই পারছে না। কালকে দেখলাম একজন একটা ভিডিও করেছে, আমি দেখে হাসবো কি হাসবো বুঝতে পারছি না। এনজিও, আমি একটা এনজিও চালাই। বুঝতে পারছি না, মানে ভুল। হিউম্যান রাইটস আলাদা আর হিউম্যান রাইটস আলাদা, এনজিও আলাদা না। আমার সংগঠনটা হিউম্যান রাইটস এর উপর কাজ করার জন্য। জাতীয় মানবাধিকার কমিশন আর রাজ্য মানবাধিকার কমিশন হচ্ছে গভর্নমেন্ট বডি। যেমন হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, তেমনি ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্ট, ইকুইভ্যালেন্ট মানে এনএইচআরসি এর অর্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্ট। মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনটা আমি আপনাদেরকে বোঝাই তাহলে একটু। এটা একটা স্বঘোষিত স্বশাসিত বডি, এবং এটা অর্ডার দেয়, পুলিশ প্রশাসন সবাই মানতে বাধ্য হয়। বলছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ মানে ইউএন হিউম্যান রাইটস 1948 অনুযায়ী সিভিল, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল রাইটস এর ওপরে কাজ করি আমরা। তো সিভিলটার মধ্যে এই সমস্তগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের 3 এবং 4 নাম্বার চ্যাপ্টারে পুরোপুরি ভাবে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। আর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই স্বশাসিত বডির মধ্যে অনেকগুলো টিম পড়ে। তার মধ্যে এনজিও দেরও একটা গ্রুপ আছে, যে গ্রুপের মধ্যে থেকে টপ পার্সোনালিটিদেরকে নেওয়া হয়, যাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকেও গাইড করতে পারে। ঠিক আছে, এরপরে আপনাদেরকে বোঝাই। আমি কিন্তু একজন প্রফেশনাল লোক, মানে আমি জাতীয় মানবাধিকার কমিশন থেকে অর্ডার করাতে মানে পুরোপুরি সফল। মানে আমাকে রাজ্য হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত আমার কেস পাঠাতে ভয় পায়। জাতীয় মানবাধিকার কমিশন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আমার অর্ডার, মানে আমি এমন ভাবে পিটিশন ফাইল করি, মানে আমি এমন একজন মানে অ্যাডভোকেটই ধরতে পারেন বাই নট ইন ফর মানে এটা যে কোনো মানুষ করতে পারেন। আপনারা সেখান থেকে অর্ডার আনতে পারেন, এবং সেই অর্ডার পুলিশ কাজ পর্যন্ত চলে আসবে। পুলিশ সেই অর্ডারটা কমপ্লাই করতে বাধ্য। পুলিশ যদি না মানে সেই অর্ডারটা, তাহলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই পুলিশ অফিসারকে চ্যালেঞ্জ যদি করেন, হ্যাঁ, তাহলে কিন্তু পুলিশ অফিসারদেরও চাকরি যায়। এটা আমার কাজ। সুতরাং পুলিশ অফিসারদের বিরুদ্ধে লড়াই করাটাই আমার কাজ। না দিদি প্লিজ এত নানা লিখবেন না, এত নানা লিখবেন না প্লিজ। তো এটাই হচ্ছে মানবাধিকার কর্মীর কাজ। এরপরে বলি, আমি আরো বেশি কাজ যেটা করি সেটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি, মানে রাইট টু ইকুয়ালিটি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অ্যান্ড ডিগনিটি, এর উপরে আমাদের বেসিক্যালি কাজটা করতে হয়। তার থেকেও যেটা বেশি আপনাদের বলবো সেটা হচ্ছে, আমি বেশি এক্সপার্ট হচ্ছি কাস্টোডিয়াল ডেথ, মানে পুলিশ লকআপে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিলে পুলিশের বিরুদ্ধে কি করতে পারি সেটার এক্সপার্ট আমি। আচ্ছা, আমি এনকাউন্টার ডেথ, মানে রাস্তা এনকাউন্টার করে দিল পুলিশ, যেমন উত্তরপ্রদেশে খুব এনকাউন্টার হয়, আমি প্রচুর লড়ি, কিন্তু ভিতরে ভিতরে দেখানো যায় না। আচ্ছা, পুলিশ কাস্টাডিতে ডেথ হয়ে গেল কারোর, সেটা নিয়ে আমি লড়তে ভালো পারি। তারপর বন্ডেড লেবার, যদি বাচ্চা ছেলে মেয়েদেরকে আপনারা, তাছাড়াও যদি বন্ডেড লেবার আপনি রাখেন বাড়িতে, তাদের ওপরে যদি তাদের রাইটস নিয়ে কোনো মানে তাদের ওপর আক্রমণ হলো, মারধর করলো, সিগারেটে ছ্যাঁকা দিল, খেতে দিল না, তাদেরকে আপনি বাড়িতে রাখছেন, এই লেবারদের ওপরও আমি কাজ করি। তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিফিকেশন, মানে ইলেকট্রিকের শক খেয়ে মানুষ মারা গেল, তাহলে তার জন্য কিভাবে কম্পেনসেশন পাবেন। তারপর ডেথ ডিউ টু মেডিকেল নেগলিজেন্স, ডাক্তাররা যদি আপনাদেরকে ভুলভাবে ট্রিটমেন্ট করলে যদি আপনারা মারা যান, বা আপনার বাড়ির কেউ মারা গিয়ে থাকে, বা যদি তার অঙ্গ প্রত্যঙ্গের হানি হয়, এই সমস্ত বিষয়ের উপর আমি কাজ করি। এবং প্রচুর প্রচুর পার ডে পেপার মিডিয়া খুলে খুলে আমরা যেগুলো পাই সেগুলোর উপরই আমরা কাজ করতে থাকি। এছাড়া গভর্নমেন্ট বেনিফিটস গুলো, যেগুলো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের বেনিফিট যেগুলো দিতে চায় না, বাড়ি, জল, পায়খানা, সমস্ত কিছু, যেগুলো যদি কোনো গরিব মানুষ না পেয়ে থাকে পলিটিক্যাল কারণে, এবং পলিটিক্যাল যদি মানে কোথাও ভায়োলেশন হয়, মানে পোস্টপোল ভায়োলেন্স হলো,
ভায়োলেন্স যখনই হবে তখনই কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি এবং দেখবেন আমরা তার পক্ষে নিয়ে, আমি তার পক্ষে নিয়ে পিটিশন ফাইল করি এবং অর্ডার করে নিয়ে আসি। প্রয়োজনে কম্পেনসেশন দিতে বাধ্য হয় রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার, যে কেউ একজন ক্ষতিপূরণ দেয়। এইগুলো হচ্ছে আমাদের কাজ, মানবাধিকার কর্মীর কাজ। এই যদি বোঝাতে বসি, কারণ সীমা আজকের পাঠটা রেখেছে মানবাধিকার কর্মী পাঠটা। এবার বলি, কালকে অনেকে বলবেন সীমা তাহলে কালকে একটা কেস হয়ে যাবার পর সীমা কি করে এসে সকলের সামনে প্রেজেন্ট করলেন, এবং অনেকে লিখছেন এই সীমার লাইভটাকে একদম পুরো ডাউনলোড করে রাখো, ডাউনলোড করে রাখো। আজকে আপনাদের ওটা শেখাবো। বরঞ্চ চীনার পক্ষে থেকে আজকে অনেক বাজে কথা বলেছে, সেটাও হবে ব্যবস্থা। মানে যেগুলো আমি শেখাবো সেগুলো আপনাদেরও কাজে লেগে যাবে। এই যে ধরুন সীমা একটা কেস খেয়েছে, এই কেসটা সীমার নেচারে, সীমা আমাকে যা যা তথ্য দিয়েছে তাতে করে দেখা গেছে যে সেই নেচারে যদি দেখা যায় কন্ট্রোভার্সি করেছে, সীমা একা করেনি, সীমার সাথে সাথে আরো বহু লোক কন্ট্রোভার্সি করেছে, ঠিক আছে। এবং একজন সুসাইড করতে গেছে, এই সমস্ত বলে অ্যাটেম্প করেছে। তো এই সমস্ত বলে একটা সমন এসছে এবং লাস্ট ডেট, তার আগে সীমা 41-এর নোটিশও পায়নি, কিচ্ছু পায়নি, সীমা জানতেও পারেনি, মানে কোর্টের সাইডে শো করছিল, ঠিক আছে। এরপরে আসি আসল কথায়। ধরুন আপনার নামে একটা কেস আসতেই পারে, এই যে অনেকে চাচাচ্ছিলেন আপনি ফলস কেস দেন, ফলস কেস দেন। ভাই আমি ফলস কেস দেব আর সে ঘুরিয়ে আমার বিরুদ্ধে কেস করবে না? ফলস কেস করলে কেস করবে না, সে চ্যালেঞ্জ করতে পারবে না, সে হাইকোর্ট যেতে পারবে না কোয়াশিং করতে, সে জাতীয় মানবাধিকার কমিশনে যেতে পারবে না কোয়াশিং করতে। এ আচ্ছা কথাবার্তা বলেন, আপনার অশিক্ষিতর মতো কথাবার্তা বলছে অনেকে দেখছি, এ আপনি ফলস কেস দিয়েছেন আমাকে। আরে যদি ফলস কেস দেব, কন্টেন্ট যদি না থাকে, এই ধরুন সীমার ক্ষেত্রে আমি সীমাকে বললাম সীমা তুমি পড়ে শোনাতে পারবে, তোমাকে এটা ফলস কেস দিয়েছে, বলে হ্যাঁ আমি পড়ে শোনাতে পারবো, এবং কিছু তথ্য সীমা রেখেছে সেটার জন্য। যদি আপনাকে ফলস কেস দেয়া হয়, সত্যি যদি আপনাকে ফলস কেস দেয়া হয়, তাহলে দুটো অপশনে আপনি লড়তে পারবেন। একটা হচ্ছে আপনি জাতীয় মানবাধিকার কমিশনে অর্ডার করাতে পারেন, ঠিক আছে, এবং সেখানে যা যা প্রমাণ আপনার আছে, যদি পুলিশ অফিসার ইনভেস্টিগেট না করে থাকে, তাহলে আপনি জাতীয় মানবাধিকার কমিশন অথবা রাজ্য মানবাধিকার কমিশনকে জানাতে পারেন। সেখান থেকে অর্ডার করিয়ে পুলিশকে দিয়ে দুবারা ভেরিফিকেশন করাতে পারেন, এবং যদি ভেরিফিকেশনে সত্যি উঠে আসে আপনি দোষী, তাহলে চার্জশিট যদি আপনার পক্ষে হয়ে গিয়ে থাকে, তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু পুলিশ, আমাদের জাতীয় মানবাধিকার কমিশন থেকে খুব একটা রিলিফ পাওয়া যায় না চার্জশিট হয়ে গেলে। কিন্তু যদি চার্জশিট সত্যি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে হাইকোর্ট গেলে আপনার কাছে যদি প্রমাণ থাকে, তাহলে আপনি কোয়াশিং করতে পারেন এবং সেই কেসটা তখন ডিসমিস হয়ে যায় এবং ডিসপোজ হয়ে যায়, ঠিক আছে। কালকে দেখলাম একজন বলছেন ডিসপ্যাচ হয়ে গেছে, ডিসপ্যাচ হয়ে গেছে, আরে ডিসপোজ হয়ে গেছে, মানে ইংরাজিটাও এখন সব মানে কি বলবো। যাই হোক, বারবার সবাই ওর বিরুদ্ধে লিখছেন, এত প্রফেশনাল বলি এত ভালো করে এই প্রীতমের কেসটা সামলেছেন, হ্যাটস অফ, আপনি নিশ্চয় পড়াশোনাতে খুব সিরিয়াস ছিলেন। আমি আপ টু মাস্টার ডিগ্রি পর্যন্ত সবেতে ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে, আমি উচ্চ মাধ্যমিকে ডিস্ট্রিক্টের ফার্স্ট গার্ল, ঠিক আছে, আমার পেপারে ছবি আছে। এক্স্যাক্টলি, জয়দীপ লিখছেন, জয়দীপ লিখছেন, উনি একজন অ্যাডভোকেট। আচ্ছা যাই হোক, আপনাদের মতো লোকেরা আছেন বলেই তো আমরা এটা করতে পারি। আচ্ছা এবার আসি আসল কথায়, সেটা হচ্ছে যে এই দুভাবে কিন্তু লড়তে পারে। তো সীমার ক্ষেত্রে আমি বলে দিলাম, যেহেতু একটা ফলস কেস, ডেফিনেটলি আমি বলে দিলাম পাল্টা তারা প্রস্তুত থাকুক, তারা যা করবার করে নিক। এটাকে কোয়াশিং যেমন করাবো, যদি চার্জশিট না হয়ে গিয়ে থাকে, আশা করছি চার্জশিট হয়নি, কারণ এখনো তো সমন এসছে, তুমি বেলটা নিয়েছো, আমি পেয়ে যাবো কি আছে না আছে, তুমি আমাকে কালকেই দিয়েছো, তো টেনশন করার কিছু নেই। কিন্তু যদি সত্যি এটা সীমা করে থাকে এবং সেই সময় তার বাবা বা মা আত্মহত্যা করতে গেছিল বা সে আত্মহত্যা করতে গেছিল, তার মেডিকেল কপিটা সেই সময়কার সে সাবমিট করেছে পুলিশকে, পুলিশ মানে 91-এ তার কাছ থেকে নিয়েছে কপি হিসাবে, তাহলে একটা অন্য জিনিস। আর যদি সত্যি না সে করে থাকে, তাহলে তার জন্য সে পাল্টা তৈরি থাকুক, সীমাও তার বিরুদ্ধে কি করবে সেটাও সীমাকে আমি শিখিয়ে দেবো। ওই জন্য বললাম এটা নিয়ে এত চাপের কিছু নেই, আপনারা ডাউনলোড করে রাখুন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আপনাদের মানবাধিকার শেখাতে এসেছি, আমি শেখাতে এসেছি কোনো সমাজ সেবক সেবিকাদের হাত ধরতে হবে না, আপনারা নিজেরাই পারবেন, নিজেরাই পারবেন নিজেদের লড়াই লড়তে। নিজেরা একটা খাতা পেন তুলবেন, সুন্দর করে পিটিশন লিখবেন এবং সেই পিটিশন জাতীয় মানবাধিকার কমিশন বা স্টেট হিউম্যান রাইটস কমিশনকে পাঠাবেন, ডেফিনেটলি একটা না একটা ফল আপনি পাবেন, ঠিক আছে। এটুকু আমি আপনাদেরকে বোঝাতে পারি। আরেকটা কথা বলি, একটুখানি যদি লয়ের পার্টটা নিয়ে রাখেন, তাহলে এই যে আপনারা যেটা করছেন সোশ্যাল মিডিয়াতে এসে কোনটা কোনটা আইন ভাঙা, আজকে সিরিয়াস অফেন্স হয়েছে বলেই সিরিয়াস অফেন্সটা আপনাদের সামনে খুলাসা নাই বা করলাম, তাই
ফোন সিজড হয়েছে, এবং ফোন সিজড করার আগে পুলিশ অলরেডি অর্ডারটা করিয়ে নিয়েই করেছে, ঠিক আছে? কোর্ট থেকে অর্ডার করিয়ে নিয়ে এসেছিল আগেই, তারপরে পুলিশ আটঘাট বেঁধে নেমেছে। এই কেসটাতে পুলিশ এমনি নামেনি, ঠিক আছে? আর যারা বলছেন পুলিশ কি চ্যাট রিভিল হচ্ছে না, পুলিশ কি কোথাও পেয়েছেন পুলিশের বয়ান? কি এমন ব্যক্তি যে এদের জন্য পুলিশকে সাইবার ক্রাইম নিয়ে বলতে বসতে হবে? না না, হ্যাঁ, একটা চ্যাট, ছোট্ট চ্যাট মামাই দিয়েছে না, ও যেটা হো হো, ওই যে বারবার বলেছে যে আমাদের বারণ করে দিয়েছে যে ওদেরকে ওটা তো দিনে পার্সোনাল, ওটা আমিও পার্সোনালি রিকোয়েস্ট করেছি, তার কারণ পুলিশ বারবার বলছে এটাতে যারা যারা এটা একটা লার্জার স্কেলে একটা জিনিস স্প্রেড করেছে, মানে ছড়িয়ে গেছে, ঠিক আছে? তো তার জন্য পুলিশ যেটা করেছে সেটা হচ্ছে যে আমাদেরকে বলতে বলেছিল যে যদি তারা ডিরেক্টলি এই কন্ট্রোভার্সিটা চালান এই 3টে ছেলে মেয়েকে নিয়ে, তাহলে তাদেরকেও 41 এর নোটিশ করে এই মামলাতে ডিরেক্ট ট্যাগ করে কোর্টে ডাকবে। তো আমি তাদেরকে এটা না বলে আমি শুধু হালকা বলেছিলাম কন্ট্রোভার্সি করবেন না। মোটামুটি সবাই কন্ট্রোভার্সিটা করেনি, 3টে ছেলে মেয়েকে নিয়ে কাটাছেড়া করেনি, সঙ্গীতা চক্রবর্তীকে নিয়ে কাটাছেড়া করেছে, যেটা দেখে আমি খুব খুশি হয়েছি। ম্যাক্সিমামের কোশ্চেন ছিল আমার ওপর, কারণ তারা এটা বলতে চাইছিল যে আপনি একতরফা সব করে দিলেন, একতরফা সব করে দিলেন। একতরফা নয় বাবা, আজকে ছোট বয়সে যদি এদেরকে না শেখায়, এরা বড় বয়সে গিয়ে আর কি ব্লগ করবে বলুন তো? একটা সময় তো এদের শিক্ষার দরকার ছিল, সেটুকুই শেখালাম। এরপরে যদি ওরা না থামে, এরপরে তাদের পর আবার আবার পরবর্তী সময় আছে, এগোবো, আরো এগোবো। কিন্তু আপনারা যারা যারা বড়রা তাদের পাশে ছিলেন, তাদেরকে ভালো বুদ্ধি দিচ্ছিলেন না, খারাপ বুদ্ধি দিচ্ছিলেন, তাদেরকেও বললাম তাদেরকে শেখান। এটা একটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে ক্রাইম করার সাথে সাথে লটা কিভাবে চলে, দেশের লটা, আইন আদালত কোর্ট কাছারি পুলিশ উকিল সবকিছু বোঝান, যে তারাও সব লক্ষ্য রাখে, আমাদের মতো মানবাধিকার কর্মীরাও লক্ষ্য রাখে। আজকে যদি সিরিয়াসলি বলুন তো, কত সাবস্ক্রাইবার এই ছেলেগুলোর, আমার কি একটু ভয় ছিল না যে এরা আমাকে হাটে হাড়ি বেচে দেবে? এরা তাও করার চেষ্টা করেছিল। আমি কি জানতাম না যে এরা আমাকে বদনাম করবে, আপনারা আমায় বদনাম করবেন? কিন্তু ভালো কাজটার সাথে অ্যাকসেপ্ট করতে শিখুন যে সত্যি তো, এটাকে যদি একটু শিক্ষা দেওয়া হয়েছে। কটা দিন এরা ভিডিও করেনি, তাতে আপনারা লাফিয়ে পড়ছেন। কিন্তু এই কটা দিন ভিডিও না করার দরুন তারা তো কিছু শিখেছে, তাদের পক্ষের মানুষগুলো কিভাবে বিপক্ষে গেছে। দেখুন এখানে দেখুন সবাই লিখছে না না না, কোনোভাবেই যেন একতরফা বিচার কেন আহ লিখেছেন না, বিচার করে নেই। আহ তাদেরকে শেখান, যাকে তাকে যখন তখন গালাগালি করা যায় না। এই যে একজন আপনাদের ছিল না, এসে চলে আসছিল, আমি কি জিনিস, আমি কি জিনিস, কাজল করে রাখবো তোমায়। আমি তার হরিদেবপুর থানাতেও, তার হরিদেবপুর থেকেও কিছু হবে সেটারও ব্যবস্থা করেছে পুলিশ। অনেক কিছু হয়েছে ভিতরে, এখন সবটা আমি বলতে পারবো না, তার কারণ ইনভেস্টিগেশন প্রসিডিওর চলছে, ঠিক আছে? যাকে তাকে যখন তখন মলেস্ট করা যায় না, যার তার পার্সোনাল লাইফ নিয়ে যাকে তাকে পতিতা বলা যায় না, তেমনি যাকে তাকে বাঁজাও বলা যায় না। এটাও সীমা আমি তোমায় বললাম, শুধু তোমাকে বললাম না, সবাইকে। বলি না, আমি বলি না। ও, আমি ওকে নিয়ে ভিডিওই করি না, ও আমার কন্টেন্ট না। অ্যাকচুয়ালি ও যখনই সন্দীপকে কিছু বলতে যায় আমাকে টেনে আনে। এমন তো করেছে যে আমার হাজবেন্ড না অসুস্থ, বলি, ট্রিটমেন্ট চলছিল, সবাই তখন সবাইকে সবাইকে বলেছো, বলতে আমি ভাবছি। সবাইকে বলেছো, সবাইকে বলেছো, না বলা নয়। এখানে তো আমি তো বললাম কেউ গাল দেয়নি, এরকম লোক পাইনি, খুব কম, দু একজন ছাড়া। গালাগালি সবাই মোটামুটি করে। দেখুন গালাগালি করা আর মানে কাউকে একদম শেষ পর্যন্ত, ভালো আছি, কাউকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে ওই কিনারে ফেলে দেয়া এবং তাকে শেষ করে দেয়া। দেখুন আমিও তো আরেকটা পক্ষে লড়ছি, আমি চাই না সেটা নিয়ে কোনো বক্তব্য দিতে, ঠিক আছে? মানে এখানে কারোকে নিয়ে কাটাছেড়া করার জায়গা নয়। স্বামী স্ত্রীর মধ্যে কাটাছেড়া হবে, তারা নিজেদের মধ্যে করবে, লুকিয়ে করুক, কারণ কেউ ভালো নেই, কেউ ভালো নেই। ভাববেন না যে সন্দীপকে আপনারা সাপোর্ট দিচ্ছেন বলে সন্দীপ ভালো আছে বা ওই দিক থেকে টিনা ভালো আছে, কেউ ভালো নেই। কারণ পারিবারিক সমস্যাগুলো নিয়ে যতই ওয়াইটিতে আসুন না, এখানে সবাই মজা লোকে, মুখরোচক, ওই যে বলছে না মুখরোচক। একজন সকালবেলাতে বলেছে আজকে দুঃখ করে, আহাগো খুব দুঃখ পেয়েছে, বলছে যেখানে গালাগালি হবে, যেখানে দেখতে হবে, সেইখানেই লোকে ভিড় করবে। আমিও একটা আম পাবলিক, একদম একদম আবলোগে দেবশ্রী একটা গভর্নমেন্ট অফিসার হয়ে ভিডিও, শুনুন আবারও বলছি, গভর্নমেন্ট অফিসাররা হিউম্যান রাইটস এর কাজ করতে পারেন, ভিডিও বানাতে পারেন, মনিটাইজেশন অফ করে করেন, সব করতে পারেন। সমাজ সেবার জন্য গভর্নমেন্ট অফিসাররাও লুকিয়ে বহু কাজ করেন। তারা আজকে মামাইকে সামনে দেখতে পেয়েছেন বলে বলছেন তো, মামাই প্রচন্ড কাজ করে। তাকে মলেস্ট করছেন তো, যারা করছেন তারা তৈরি থাকুন, মামাই ছেড়ে দেবার মেয়ে নয়, এবং মামাই শেষ পর্যন্ত নিয়ে যাবে। কারণ এটা মলেস্ট, সে এসেছে একটা ভালো কাজ করতে, তাকে মলেস্ট করার অধিকার কে দিয়েছে?
মামাই ভালো কাজ করছে বলে হিংসা হচ্ছে আপনাদের? হ্যাঁ, পার্সোনাল ব্যক্তিগত নিচ্ছেন তো? তারপর তো ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, 50-52 বছর বয়সেও বুড়ি হয়ে গেছেন, তুত্তুরি হয়ে গেছেন, তারপরেও বুঝতে পারছেন না যে মামাই আপনার মেয়ের বয়সী, তাদেরকে মলেস্ট করছেন। এবং তার সে একটা সরকারি চাকরিজীবী, এখানে কি করছে তাই না? আপনারা তো ভালো কাজ করবেন না, ঠিক আছে? ভালো কাজ করতে যাবে যাদের, তাদের পিছন ধরে টানবেন। হ্যাঁ সত্যি, আজকে যদি আপনার ছেলেটিকে নিয়ে করাই হয়, আপনার মেয়েটিকে নিয়ে করা হতো, তাহলে কতটা ভালো লাগতো আপনার। আর সেও একটা বাবার মা, বাচ্চার মানে সেও একজনের সন্তান, তাদেরকে নিয়ে টানাটানি করছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, এগুলো কি ভালো জিনিস? আজকে সীমার মেয়েকে নিয়ে টানাটানি করছিলেন, যেভাবে ছেঁড়াছিড়ি করছিলেন, লজ্জা করেনি? সীমার মেয়েও কিন্তু 3টে কমপ্লেন করে রেখেছে। এগুলো সবই হাইকোর্টে যাবে, কিন্তু আমি চাই না এই 3টে পরিবার এর সম্পর্কগুলো যাক। বাকি যাদের যাবার তাদের শিওর যাবে। যারা বসে বসে বলছেন না, ওই মামাই নিয়ে কথা বলছেন, তাদের নাম অলরেডি তাদের লোকাল থানায় চলে গেছে। তারা আমাদের কাছে একটা করে রিপোর্ট পাঠিয়েছে, পরে দেবো। আপনারা দেখবেন, আপনারা চিল্লাতে থাকুন, মামাই আপনাদের টানবে। কারণ একসঙ্গে তো অনেক বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি করে ফেলেছে মামাই। আর আমরা মামায়ের সাথে আছি, ঠিক আছে? যাই হোক, একদম আমরা আমরা মানে মোটামুটি পরিষ্কার করেই ছাড়বো যে কন্টেন্ট টু কন্টেন্ট খেলো, ফ্যামিলি মেম্বারকে একদম। টেনে এনো, কন্ট্রোভার্সি যাবে না। অনেকের ভয় হচ্ছে যে তুমি নাকি কন্ট্রোভার্সিটাই উঠিয়ে দিচ্ছ, তুমি এমন করছো আমাদের হাত ধরে, আমাদের কাঁধে ভর রেখে ইউটিউব থেকে কন্ট্রোভার্সিটাই সাফ করে দেবা। মানে এটা এখন অনেক মানুষের ধারণা আমরা আর এখানে বোকা। একজন লিখেছে, আপনি বোরখা পরা নিয়ে বাজে কথা বলেছেন কেন? আপনাকে এত বড় সাহস কে দিয়েছে সেটা আগে কে বলুন, পিয়া। কে একজনা লিখছিল সীমা মুসলিমদের এগেনস্টে কথা বলে, আমি তো আজ পর্যন্ত কথা বলিনি। আমরা ভারতবর্ষে বাস করি, আমরা সবাই সমান, আমাদের সব জাত, সব ধর্ম, সব আমরা এক। এইখানটায় আমরা এইসব, আমিও তো ডিলিট করি। এগুলো হচ্ছে কি বলতো, ওই যে ওই আমাদের আমার